দেখো প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে, দেখো যে নমুনা বলতে কি বোঝায়, মানে স্যাম্পল বলতে কি বোঝায়। তোমাদের প্রথম অপশন ছিল জনসংখ্যার সম্পূর্ণ সেট, জনসংখ্যার একটা উপ প্রতিনিধিত্বমূলক অংশ, জনসংখ্যার একটা প্রতিনিধিত্বমূলক অংশ, আর কোনোটি নয়। অ্যান্সারটা নিশ্চয়ই প্রতিনিধিত্বমূলক অংশ ছিল না, মানে ছোট্ট একটা অংশ তুলে নেওয়া। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে তার 7 ভাগ ক্যাটাগরিতে ডবল হচ্ছে এটা। হ্যাঁ দেখো নিচের কোনটি স্যাম্পলিং পদ্ধতির প্রধান উদ্দেশ্য। স্যাম্পলিং পদ্ধতি আমরা কেন করি? সমগ্র জনসংখ্যার উপর গবেষণা করা, একটি ছোট অংশ থেকে তথ্য সংগ্রহ করে সমগ্র জনসংখ্যা সম্পর্কে ধারণা করা, শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকার উপর মনোযোগ দেওয়া, গবেষণার খরচ কমানো। অপশন বি, একটি ছোট অংশ থেকে তথ্য সংগ্রহ করে সমগ্র জনসংখ্যা সম্পর্কে একটা ধারণা তৈরি করা হচ্ছে স্যাম্পলিং পদ্ধতির প্রধান উদ্দেশ্য। তারপরে দেখো পপুলেশন বলতে কি বোঝো। একটি গবেষণার আয়ত্তাধীন সমস্ত ব্যক্তি, বস্তু, ঘটনা, গবেষণার জন্য নির্বাচিত একটি ছোট দল, একটি শহরের সমস্ত বাসিন্দা, শুধুমাত্র ভোটার তালিকাভুক্ত ব্যক্তিরা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি গবেষণার আয়ত্তাধীন সমস্ত ব্যক্তি, বস্তু, ঘটনাকে আমরা বলবো কি পপুলেশন, তাই তো বলেছিলাম। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, যখন জনসংখ্যার প্রতিটি সদস্যের নির্বাচিত হওয়ার সমান সুযোগ থাকে তখন সেই স্যাম্পলিং পদ্ধতিকে কি বলে? হ্যাঁ ভালো করে বলো। 4 নম্বর র্যান্ডম স্যাম্পলিং। একদম কি কি বলেছে দেখো, নন র্যান্ডম স্যাম্পলিং তো হবে না, কোটা স্যাম্পলিং তো না, পারপোসে তো নন প্রবাবিলিটি, অ্যাকচুয়ালি প্রবাবিলিটি স্যাম্পলিং, আর প্রবাবিলিটির মধ্যে ভাগ হচ্ছে আমার র্যান্ডম স্যাম্পলিং। তাহলে অ্যান্সার হবে আমার র্যান্ডম স্যাম্পলিং, তাই তো। 5 নম্বর দেখো, যখন একটি জনসংখ্যাকে বিভিন্ন স্তরে ভাগ করা হয় এবং প্রতিটি স্তর থেকে র্যান্ডমলি নমুনা সংগ্রহ করা হয় তখন তাকে কি বলে? ক্লাস্টার স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, আর কনভিনিয়েন্স স্যাম্পলিং। কত নম্বর প্রশ্ন? 5 না? হ্যাঁ বলো। এটা স্ট্যাটাতে স্তরে ভাগ করা হচ্ছিল তো কতগুলো, তাহলে এটা হচ্ছে আমার স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। তারপরে দেখো স্যাম্পলিং ফ্রেম কি, এটা একটু তোমাদের একটু এর প্রশ্ন। স্যাম্পলিং ফ্রেম হচ্ছে নমুনার আকার, সমগ্র জনসংখ্যা থেকে নমুনার তালিকা, স্যাম্পলিং পদ্ধতির নাম, ডেটা সংগ্রহের নাম। এটা অ্যান্সার বি হবে। সমগ্র জনসংখ্যা মানে পপুলেশন থেকে নমুনা বা স্যাম্পেলের একটা তালিকা, সেটা হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম। তারপর দেখো নিচের কোনটি নন র্যান্ডম স্যাম্পলিং এর উদাহরণ? নন র্যান্ডম স্যাম্পলিং এর উদাহরণ: সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, কনভিনিয়েন্ট স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। কি হবে? কনভিনিয়েন্ট স্যাম্পলিং, তাই তো। তারপরে প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, নমুনায়নের কোন পদ্ধতিতে গবেষক তার সুবিধা মতো ইউনিট বেছে নেয়? সুবিধাজনক কনভিনিয়েন্ট স্যাম্পলিং, সরল এলোমেলো স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, আর স্তর স্যাম্পলিং। সুবিধা মতো কি করে উদাহরণ দিয়েছিলাম না, যে শপিং মলের বাইরে, তাই তো বলেছিলাম তো। তাই এটা হচ্ছে কনভিনিয়েন্ট স্যাম্পলিং। দেখো কোটা স্যাম্পলিং এ সাধারণত কোন ধরনের গবেষণায় ব্যবহৃত হয়? পরীক্ষামূলক গবেষণা, জরিপ গবেষণা, নৃতাত্ত্বিক গবেষণা, ঐতিহাসিক গবেষণা। এটা হবে কিন্তু সার্ভে রিসার্চের ক্ষেত্রে কিন্তু এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এটা কোটা স্যাম্পলিংটা। 9টা বলো। সার্ভে রিসার্চ,
10টা দেখো, স্যাম্পলিং এর ক্ষেত্রে বায়াস বলতে কি বোঝায়? ত্রুটি, অবশ্যই 10 নম্বর প্রশ্ন। নমুনা নির্বাচনের ত্রুটি, নমুনার আকার, গবেষণার খরচ, ডেটা বিশ্লেষণের পদ্ধতি। এটা উত্তর হবে নমুনা নির্বাচনের এরারটা বা ত্রুটিটা, এটাকে বায়াস বলা হয়। সার্ভে কেস বেশি ব্যবহার করা হয় এটা, যে কোনো সার্ভে ক্ষেত্রে এটা ইউজ করা হয় এটা। আচ্ছা, এটা আমি বলে দিই, তারপরে আমি আলোচনা করছি। এটা দেখো, একটি গ্রামে মোট 500টি পরিবার আছে। তুমি 50টি পরিবারের উপর একটি সমীক্ষা করতে চাও। যদি তুমি লটারি পদ্ধতির মাধ্যমে পরিবার নির্বাচন করো, তাহলে এটি কোন ধরনের স্যাম্পলিং হবে? সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং না ক্লাস্টার স্যাম্পলিং? খুব সহজ, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তারপরে 12 নম্বর, সুবিধাজনক স্যাম্পলিং এর প্রধান সমস্যাটা কি? খুব ব্যয়বহুল, খুব সময় সাপেক্ষ, এটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নাও হতে পারে, এটি জটিল গণিতের প্রয়োজন। এটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব না হতেও পারে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নম্বর 13, স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিং। স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিংটা কি হয় বলো? স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিং হলো জনসংখ্যাকে ছোট ছোট দলে ভাগ করা হয়, জনসংখ্যাকে সমজাতীয় স্তরে ভাগ করে নমুনা নেওয়া হয়, শুধুমাত্র সহজলভ্য ইউনিটগুলোকে নির্বাচন করা হয়, প্রত্যেক k-তম ইউনিট নির্বাচন করা হয়। কোনটা হবে? সমজাতীয় স্তরে ভাগ করে নমুনা নির্বাচন করা হয়, তাই তো নাকি? এইটার সাথে কোটা স্যাম্পলিং কিন্তু পার্থক্য, এটা সমজাতীয় আর অসমজাতীয়, ঠিক আছে তো? তাহলে এটাই হলো 14 নম্বর। এবার 14 নম্বরে দেখো, কোন নমুনায়ন পদ্ধতিতে গ্রুপ বা গুচ্ছকে এলোমেলোভাবে বাছাই করা হয়? সুবিধাজনক নমুনায়ন, স্তরিত নমুনায়ন, গুচ্ছ নমুনায়ন, নিয়মানুক নমুনায়ন। ক্লাস্টার, এটা হবে তার মানে অ্যান্সার। নিচের কোনটি নন র্যান্ডম স্যাম্পলিং এর উদাহরণ? 15 নম্বর। তো সিম্পলি র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, কনভিনিয়েন্ট স্যাম্পলিং, স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিং। কোনটা নন র্যান্ডম স্যাম্পলিং এর উদাহরণ? কোনটা? এইগুলো সব তো প্রবাবিলিটি, এইটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, তার মানে সি অ্যান্সার হবে, ঠিক আছে? কোন নমুনায়ন পদ্ধতিতে প্রথমে ক্লাস্টার নির্বাচন করা হয়, তারপর সেই গোষ্ঠীর সব সদস্যকে নমুনায়নে নেওয়া হয়। 16 নম্বরটা দেখো, এটা আছে তোমার সিম্পলি র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, কনভিনিয়েন্ট স্যাম্পলিং। কি হবে? ক্লাস্টার স্যাম্পলিং হবে। নিচের কোনটি র্যান্ডম স্যাম্পলিং এর বৈশিষ্ট্য নয়? কত নম্বর প্রশ্ন? 17 নম্বর প্রশ্ন। দেখো, প্রতিনিধিত্বমূলক নমুনা, নিরপেক্ষ নির্বাচন, গবেষণা স্বেচ্ছাচারিতা আর পরিসংখ্যানের বিশ্লেষণের উপযোগিতা। কি হবে? গবেষকের স্বেচ্ছাচারিতা কখনো কিন্তু র্যান্ডম স্যাম্পলিং এ হয় না। তোমরা সবাই পাচ্ছ তো তাহলে অ্যান্সার? তারপর দেখো র্যান্ডম স্যাম্পলিং এবং নন র্যান্ডম স্যাম্পলিং এর পার্থক্য কি? দেখো, র্যান্ডম নমুনা আকারে বড় হয়, র্যান্ডম প্রত্যেকের নির্বাচনের সমান সুযোগ থাকে, নন র্যান্ডমের সমান থাকে না। নন র্যান্ডমের ফলাফল বেশি নির্ভুল, তাহলে কোনটা হবে? অপশন বি। না, আন্দাজে করলে তো হবে না, তোমাদের ঠিকঠাক করতে হবে। তারপর দেখো 19, কোনটি প্রবাবিলিটি স্যাম্পলিং এর পদ্ধতি? 19 নম্বর বলো। অপশন সি, প্রবাবিলিটি স্যাম্পলিং এর কি? এটা তো, এটা তো সুবিধা হলে তো হবে না, কনভিনিয়েন্স তো হবে না, এটা তো হবে না, পারপাসিভ হবে না, ওটা তো হবে না, তাহলে এটা হবে আমার অপশন সি। কোন পদ্ধতিতে নমুনা নির্বাচনে গবেষকের ব্যক্তিগত বিচার প্রাধান্য পায়? 20 নম্বর প্রশ্ন। পদ্ধতিগত নমুনা, ক্লাস্টার, উদ্দেশ্যমূলক, সরল, এলোমেলো।
কোনটা? সি হবে। এটা পারস্পর্শী বললাম না, যে যে গবেষক হবে সে তার জাজমেন্ট করে করবে। গুড। দেখো কোটা স্যাম্পলিং এর ক্ষেত্রে কোন ধরনের নমুনা? কোটা স্যাম্পলিং এর এটা হচ্ছে সম্ভবত নমুনা, আমার প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি, এটা তো নন প্রবাবিলিটি, তাই তো? কোটা মানে তো নন প্রবাবিলিটি। দেখো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর বৈশিষ্ট্য কোনটা? প্রতিটি সদস্যের নির্বাচনের সম্ভাবনা সমান। জনসংখ্যা প্রথমে স্তরে স্তরে ভাগ করা হয় তো হবে না। শুধুমাত্র সুবিধাজনক সদস্যরা হবে না, নমুনা ফ্রেম প্রয়োজন হয় না, হবে না। এটা সবার সমান সুবিধা থাকবে, মানে সম্ভাবনা থাকবে। কোন পদ্ধতিতে নমুনা একক হিসেবে গ্রুপ নির্বাচন করা হয়? 23। গ্রুপ মানে কি? ক্লাস্টার। এটাই তো ক্লাস্টার নমুনাতে রয়েছে তোমার। ক্লাস্টার করো, স্তর না। স্তর মানে তো স্তরই স্ট্র্যাটিফাইড হয়ে যাচ্ছে, পদ্ধতিগত মানে তো সিস্টেমেটিক হয়ে যাচ্ছে, আর সুবিধাজনক মানে কনভিনিয়েন্স। আর এখানে গ্রুপ মানে হচ্ছে ক্লাস্টার, গ্রুপ হিসেবে নিচ্ছে, গুচ্ছ হিসেবে নিচ্ছে। দেখো স্নোবল স্যাম্পলিং ব্যবহার করা হয় প্রধানত কখন? কখন? কত নম্বর প্রশ্নটা? 24। জনসংখ্যা সমজাতীয় হলে, নমুনা ফ্রেম সহজলভ্য হলে, না দুর্লভ বা গোপন জনগোষ্ঠী অধ্যয়নকালে, তাই তো? তারপরে দেখো 25, কোনটি নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর সুবিধা? কোনটা হবে? সময়ের ব্যয়টা কম হয় না, এটাই তো বলেই দিলাম তো তখন। হ্যাঁ। কোন পরিস্থিতিতে স্ট্র্যাটিফাইড বা স্তরীভূত নমুনায়ন সবচেয়ে কার্যকর? বলো। অপশন অপশন এ। গুড, একদম। আমি তো বলেছিলাম না, স্ট্র্যাটিফাইড এর ক্ষেত্রে প্রথমে চলে আসে না, হেটারোজেনিয়াস ব্যাপারটা আমি আনলাম না। প্রথমে র্যান্ডমে আসেনি বললাম, তারপর ডাবলে আসলো না। স্ট্র্যাটিফাইড এর ক্ষেত্রে বললাম আমি যে হেটারোজেনিয়াস আসছে, তাহলে এটাই হবে। দেখো তারপরে দেখো স্তরীভূত নমুনায়ন আর ক্লাস্টার নমুনায়নের পার্থক্য কি? 27 নম্বর প্রশ্ন, তাই তো? স্তরীভূত নমুনায়নে সব স্তর থেকে নেওয়া হয়, আর ক্লাস্টারে কিছু ক্লাস্টার বাছাই করে তার সব ইউনিট নেওয়া হয়। স্তরীভূত নমুনায়ন সস্তা, ক্লাস্টার নমুনায়নের স্তর তৈরি করা হয়। এই হবে ঠিক, ওই জন্য। আচ্ছা দেখো জনসংখ্যার বৈশিষ্ট্যকে কি বলা হয়? কত নম্বর প্রশ্নটা? এই কোশ্চেনটা না, এটাকে তুমি প্যারামিটার বলে। প্যারামিটার কাকে বলে প্রশ্ন আসে। প্যারামিটার অ্যাকচুয়ালি যে পপুলেশন, তার বৈশিষ্ট্যকে প্যারামিটার বলা হয়, বল না? কোন প্যারামিটারকে বেস করে পপুলেশন করা হচ্ছে, তার ওর বৈশিষ্ট্যগুলো একটা প্যারামিটার। তারপর দেখো স্যাম্পলিং বৈশিষ্ট্যকে কি বলে? নমুনার গড়কে কি বলে? এটাকে স্ট্যাটিস্টিক্স বলে। এইটা কিন্তু পরীক্ষা আসে, স্ট্যাটিস্টিক্স আর প্যারামিটারের পার্থক্য পড়ে। প্যারামিটারের বৈশিষ্ট্য আর স্যাম্পলের বৈশিষ্ট্যটাকে হচ্ছে স্ট্যাটিস্টিক্স বলে। বুঝা গেল কি? পপুলেশনের বৈশিষ্ট্যটাকে কি বলছে? প্যারামিটার। আর স্যাম্পলের বৈশিষ্ট্যকে বলছে স্ট্যাটিস্টিক্স। পদ্ধতিগত নমুনায় নমুনা নির্বাচন করা হয় কিভাবে? লাস্ট কোশ্চেন না? হ্যাঁ, একটি এলোমেলো পারমিক বিন্দু থেকে নির্দিষ্ট ব্যবধানে করা হয়। দেখো সিস্টেমেটিক ব্যবধানে করতে বলেছিলাম না, আর উদাহরণ দিয়েছিলাম 10 ইন্টারভ্যালে, 2 ইন্টারভ্যালে, 3 ইন্টারভ্যালে। তাহলে সেটাই তো বলেছি, দেখো পারমিক বিন্দু থেকে নির্দিষ্ট ব্যবধানে। ঠিক আছে। কুয়েসটা কোন গঠনে দেখা যায়? একনদ গঠনে। তাহলে একনদ গঠনে বৃক্ষরূপী জলনির্গমন প্রণালী হবে না, বাকি যা আছে সেগুলোও হবে না। এখানে ইচ্ছা করে একটু যাতে লোকে ভুল করে সেজন্য দেওয়া আছে সুগঠিত পরস্পর উলম্ব ছেদকারী ফাটল। পরস্পর উলম্ব ছেদকারী ফাটল হলে অবশ্যই 90 ডিগ্রি হবে, তাছাড়া আর কিছু হতে পারে কি? তাই না? আয়তকার নদী এত হবেই না কখনো। সমান্তরাল নদী, ড্রামনীল অধ্যুষিত অঞ্চল, এটাও হবে না কখনো। তাহলে আমি নাও জানি, শুধু আমাকে কি জানতে হবে? কুয়েসটাটা কি, সেটা না জানলে আমার গল্প শেষ। তাহলে আমি ভুল করে এখানে নিয়ে আসতে পারি। আর যদি তা আমার জানা থাকে তাহলে এটা অবভিয়াসলি এটা, তাহলে অবভিয়াসলি এটা।
জোড়াটি ভুল বলো তো? না, স্থানীয় ক্ষয় নিম্ন সীমাতেই তো অসংগত নদী দেখতে পাওয়া যেতে পারে, এরকম বোট হুকের মতো এসে মিশতে পারে, তাই না? সমুন্নত ভাঁজ আর সমান্তরাল নদী পাবো? ভাঁজে সমান্তরাল নদী পাবো না। তাহলে এতক্ষণ কি বললাম? এটা ভুলে গেল? এখানে বলো এখানে এবার তোমাদের মধ্যে ম্যাডাম উপনদী সমূহের সূক্ষ্ম কোণে মিলন ও বৃক্ষরূপী নদী নকশায় সবসময় যে সূক্ষ্ম কোণ হবে আবার অতি সূক্ষ্ম কোণ হতে পারে, কেমন? তাহলে আমি সেখানে কি করব? দুটো এরকম কিন্তু এসএসসি তে প্রশ্ন দেয় যে ধরো দুটোই কাছাকাছি এবং দুটো হতে পারে, মানে কনফার্ম যেটা একদম দেখতে পাচ্ছি উপনদী সমূহের সমকোণে মিলন এবং জাফরি নদী নকশা, কেমন? এখানে দুটো আরেকটা অপশন হলেও হতে পারে, কিন্তু এখানে তো হবে না। যেটা নিয়ারেস্ট আনসার, তুমি যদি বলো তর্ক ম্যাডাম এটাও তো হতে পারে, হতেই পারে, কিন্তু মোস্ট মানে নিয়ারেস্ট কোনটা, এটা একদম সামঞ্জস্যপূর্ণের মধ্যে এরকম এক দুটো প্রশ্ন কিন্তু পাবে। হ্যাঁ, এটা বলে দিলাম, এরকম এক দুটো প্রশ্ন কিন্তু থাকবে যেখানে মাথাটা খারাপ হবে যে যাব বাবা দুটোই তো ঠিক হচ্ছে, তাহলে প্রশ্ন ভুল দিয়েছে তখনই মনে হবে। দেখো নিচের কোনটি ভূগঠনের দ্বারা নিয়ন্ত্রিত নয়? একদম চুনট হচ্ছে পিনেটটার বাংলাটা। হ্যাঁ, কোনটা ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত নয় তোমরা নিজেরাই বলতে পারবে। এতক্ষণ স্ট্রাকচার দ্বারা কোনটা নিয়ন্ত্রিত নয়? অবশ্যই অধ্যারোপিত নদী, বাকিগুলো সব স্ট্রাকচার দ্বারা নিয়ন্ত্রিত হবে একটু হলেও। এই যে অধবাজের ফলে সৃষ্ট ভূগাঠনিক বেসিনে কোন নদী নকশা গড়ে উঠবে বলো তো? একটু আগেই বলে দিয়েছি, কেন্দ্রমুখী নদী নকশা। নিজেরাই পেরে যাচ্ছ, তাই না? দেখো বললাম তো জলনগম প্রণালী হলো জলনগম জালিকার কি রূপ? অবশ্যই জ্যামিতিক রূপ। গুড। নাহলে আয়তাকার বলছি কেন, সমান্তরাল বলছি কেন? কোন ধরনের শিলার ওপর গড়ে ওঠে? নিজেরাই জানো, এটা সমসত্ব শিলার ওপর। এইটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফল অববাহিকায় অবস্থিত সব ধরনের ক্রমবিশিষ্ট নদী ঘাটের মোট সংখ্যাকে কি বলবো? হ্যাঁ, না পরিসংখ্যা, সংখ্যা বলেছি তো, সংখ্যা বলেছি তো। উত্তর না জানা থাকলে বলছি কি মাথা কাটাতে হবে। এখানে কোনটা হতে পারে? ঘনত্ব হতে পারে সংখ্যা দিয়ে, গ্রথন হতে পারে। আচ্ছা কেউ একবার ভাবলে না গ্রথন আর গুণন তো একই জিনিস, শুধু নামটা আলাদা করে দেওয়া হয়েছে। মাথা কাটাতে হবে, কোনো কোনো জায়গায় মাথা কাটাতে হবে। কোন দুটো উপবিভাগ, একটা উপসমান্তরাল আর একটা পিনেট, কেমন? তাহলে এখানে উত্তর হবে দুটো। এইখানে শ্রীলঙ্কার মূল জলগ্রাম প্রণালী, এটা জানালেই তো পারবে কি করে। ইয়েস, এটা জাফরিরূপী জলগ্রাম প্রণালী। শ্রীলঙ্কায় মূলত জাফরিরূপী জলগ্রাম, কারণ ভাঁজযুক্ত ভূমিরূপ বেশি আছে, কেমন? সুতরাং এটা কি হবে? জাফরিরূপী জলগ্রাম প্রণালী। এবার এরকম কিছু কিছু অজানাও থাকবে, এগুলো কি মানে মোটামুটি ইনফরমেটিভ কোয়েশ্চেন, কনসেপ্ট না। শ্রীলঙ্কায় কি স্ট্রাকচার আছে, তুমি কি শ্রীলঙ্কার ভূমিরূপ পড়েছো? তাহলে এগুলো মুখস্থ করতে হবে। ভারতের ক্ষেত্রে হলে এটা আলাদা ব্যাপার ছিল। এইখানে একটি পরিবর্তিত রূপকে কি বলবে? উপসমান্তরাল। দেখো পড়ানোর সময় আমি বলে দিলাম এটা পরিবর্তিত রূপ আর এটা বিশেষ রূপ। তাহলে এখানে কেন পিনেটটা দিলাম না? তার কারণ ওটা হচ্ছে বিশেষ রূপ হিসেবে গণ্য হয়। উল্লেখযোগ্য জলবায়িকা অবশ্যই পশ্চিমঘাট পর্বতমালা। বলে পড়িয়ে নিয়ে দেখবে তোমরা নিজেরাই আনসার দিয়ে দিতে পারছো। কোন নদী নকশা গঠন করবে? অ্যানাস্টোমাইজিং, বৃক্ষরূপী, জাফরিরূপী, পিনেট না শাখা নদী সমন্বিত? দেখো বুদ্ধি, আবার বলছি বুদ্ধি কাটাও। ডি, অবশ্যই ডি, বুদ্ধি কাটাও। কেন হবে? কোন নদী নকশা? বদ্বীপ তো শাখা নদী নিয়ে গঠিত, তাহলে এই যে অ্যানাস্টোমাইজিং বলা হলো এখানে জমে যাবে আর দুটো শাখা আলাদা হয়ে যাবে। আমি না অ্যানাস্টোমাইজিং নাই পড়ে যাই, জানি না বদ্বীপ শাখার নদী সমন্বিত, এইটুকু তো আমি জানি, তাই না? এবার আমি এইটা কি ল্যান্ডফর্মের প্রশ্নে দিতে পারি না? ল্যান্ডফর্ম দিতে পারি।
তাহলে পড়ানোর উদ্দেশ্যটা কি জানো? দেখো আরাবল্লী পর্বতের পশ্চিমাংশ বরাবর কোন প্রকার তুমি দেখতে পাবে, কি কি দেখতে পাবো পশ্চিমাংশ বরাবর? বুদ্ধি কি বলে? উত্তর অসঙ্গত করেছো, বেশ। আয়তকার, বড় একটা ফল্ট লাইন আছে। সেই ফল্ট লাইনগুলো যখন ফল্ট পড়েছো, আমি জানি না ফল্ট লাইনগুলো ভারতের, এরপর যখন যেটাই পড়বে সেটার সাথে ভারতটাকে পড়ে নেবে, আর সময় নেই আলাদা করে ভারতকে পড়বার। কেমন? ভারতকে আলাদা করে পড়বার সময় নেই, একটা বড় ফল্ট লাইন আছে তো ইয়েতে, হ্যাঁ একটা বড় ফল্ট লাইন আছে। আবার নর্মদা সোন একটা বড় ফল্ট লাইন আছে, এরকম বড় বড় 2-3টে ফল্ট লাইন আছে। আবার ধরো মেঘালয়ের কাছে একটা বড় ফল্ট লাইন আছে। কেমন? তাহলে এটা ফল্ট লাইনের উপর অবস্থিত, সেটা তুমি না জানলে এটা উত্তর দিতে পারবে না, ক্যান নট বি পসিবল। কোন প্রকার নদীর উদাহরণ নিজেরাই দিতে পারবে? অধ্যারোপিত নদী। কেমন? সমান্তরাল জলগ্রাম প্রণালীর ফলে কার প্রাধান্য দেখতে পাওয়া যায়? অবশ্যই ঢাল। সমান ঢাল হলে আমরা সমান্তরাল জলগ্রাম প্রণালী দেখতে পাবো, এটা বলে দেওয়া হয়েছিল। এখনো তো গঠন অঞ্চলে কোন নদী নকশা করে ওঠে? ও আগে কোনো প্রশ্ন ছিল, মিস করে গেলাম? ও কিছু ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনো তো গঠন অঞ্চলে কোন নদী নকশা করে ওঠে? জাফরি রূপী। জাফরি রূপী একটু আগেই পড়ালাম তো। তাহলে নদীগ্রাস সর্বাধিক কোথায় দেখা যাবে? একটু আগেই পড়েছি, হিমালয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। হিমালয় অঞ্চলে কোন নদী নকশা বেশি দেখতে পাওয়া যাবে বলো তো? এই জাফরি রূপী নদী নকশা 48, যেটা পেন দিয়ে লিখেছো দেখো কেমন। এটা অবশ্য এইখানে কোনটা নদী নকশায় দেখতে পাবো? এটা অবশ্যই জাফরি রূপী, অবশ্যই জাফরি রূপী। পাশাপাশি পাশাপাশি পরবর্তী নদী, বোঝার চেষ্টা করো। কেমন? উপনদীগুলোর পরপর প্যারালাল পরবর্তী নদী। আচ্ছা তারপরের প্রশ্ন, আয়তাকার জলগ্রাম প্রণীত উপনদীগুলো কত ডিগ্রি কোণে? অবশ্যই 90 ডিগ্রি সমকোণে। হ্যাঁ এইটা তো জানা নেই, এটা কে কি লিখেছো শুনি একটু। মেসাবাদীতে সমান্তরাল জলগ্রাম প্রণালী। কেমন? এটা সমান্তরাল। এইরকম কিছু জিনিস জেনে রাখতে হবে, না না এটা মুখস্থ। হ্যাঁ এটা মুখস্থ, এখানে কিছু করার নেই, এটা কোনো কনসেপ্টের প্রশ্ন নয়। অবশ্যই ভৃগুতট নদী নামে পরিচিত, একটু আগেই পড়িয়ে দিলাম। পরবর্তী নদী, অঙ্গুরীয় নদী নকশা কোন ভূমির উপর গঠিত হবে? গম্বুজ, অঙ্গুরীয় বা অ্যানুলার। পূর্ববর্তী উদাহরণ কোনটা? তিস্তা। এই নর্মদা নয়, নর্মদা স্ট্রাকচার গঠন হওয়ার পর নর্মদার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, কোনোভাবেই নয়। 3টে নদীর একটাও পূর্ববর্তী নয়। পূর্ববর্তী নদী কারা? যারা হিমালয়ের উত্থানের সাথে সামঞ্জস্য রেখে করেছে, প্রবাহিত হয়েছে। ওর মধ্যে একটাই আছে, যদি নাও জানি তাও আমি দেখতে পাবো যে এগুলো সব পেনিনসুলার রিভার, এগুলো একটাও হতে পারে না। ভারতবর্ষের ভূপ্রকৃতি নদ নদী ঠিকঠাক না জানলে এইসব উত্তর দেওয়া মুশকিল হয়ে যাবে। না পূর্ববর্তী, তাহলে হবে। এটাও খুব সোজা, কেন্দ্রীয় অংশ থেকে ঢাল হবে, এটা চালকে হয়েছে। হ্যাঁ এটা ঢাল, হ্যাঁ কেন্দ্র বিমুখ বা সেন্ট্রিফিউগাল বা রেডিয়াল, তাই তো? একদম ঠিক। কে করেছিলেন এইটা দেওয়ার জানা নেই বাবা, তাই না? হ্যাঁ বেইলি এলিস। নর্মাল একটা বুদ্ধি, ডেভিড থিঙ্কিং হ্যাক তো করেনি বাবা। এই প্রশ্ন তো জানি না বলে পাগল হতে হবে না, কারণ ওই জন্যই প্রশ্ন দেওয়া হয়েছে। আমি জানি এটা পড়ানো হয়নি, কোথা থেকে বেইলি ইলিশ নাম তো কেউ জানবে না। হ্যাঁ তাহলে এরা যখন নয় তাহলে ইনি হবে, আর কে পড়ে রইল? হ্যাঁ এটা পাখির পালকের নয়, কেমন? পিনেট কথার অর্থ হচ্ছে পাখির পালকের নয়। কন্যাপুর মালভূমি অঞ্চলে কি? হ্যাঁ একদম 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 এক্সাক্ট অপোজিট আমরা করেছি অনেক। 50 বার ওটাকে স্কোয়ার করে 5 সেন্টিমিটার বৃক্ষরূপী জলগ্রাম প্রণালী তুলেছি, তাই না?
সুতরাং এইটা আমাদের বলা উচিত। এবার নদীর দৈর্ঘ্য বরাবর যে অংশটিতে সূক্ষ্ম পদার্থ সঞ্চিত হয় তাকে পুল বা হ্যাঁ স্থূল হলে রিফেল বা না জেনে ইয়ে দিয়ে দিয়েছে। নিম্নের কোন নির্দেশকটি নদীর মিয়েন্ডার অবস্থাকে নির্দেশ করবে? মিয়েন্ডার সি 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 1.5 এর বেশি, গ্রেটার দেন 1.5। বিহারে গঙ্গার মুখ, এটা মনে হয় অনেকেই পারোনি। হ্যাঁ এটা ইয়ার জন্য দেওয়া হবে। হ্যাঁ যাক, এটা যারা মানে বুদ্ধি করেও ঠিক করলে ঠিক আছে।